নমস্কার বন্ধুরা, আমরা আমাদের এই ভিডিওতে আমরা যে ভারতের ৩টি গুরুত্বপূর্ণ শিক্ষা কমিশন সম্পর্কে আলোচনা করছি। আজকে এটি দ্বিতীয় পর্ব। আমরা আগের ভিডিওতে প্রথম পর্বে আমরা রাধাকৃষ্ণ কমিশন সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা কি না মুদালিয়া শিক্ষা কমিশন সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, দেখো, মুদালিয়া শিক্ষা কমিশনকে কিন্তু মাধ্যমিক শিক্ষা কমিশনও বলা হয়। ঠিক আছে, কারণ এর পুরোপুরির লক্ষ্যবিন্দু কে ছিল, মাধ্যমিক শিক্ষা স্তর ছিল। 1948-এ যখন রাধাকৃষ্ণ কমিশন গঠন করা হয়, এবং তারও আগে কিন্তু আমরা কি জানি যে তারাচাঁদ কমিটি নিয়ে একটি গঠন হয়। তারাচাঁদ কমিটি কিন্তু প্রথম মাধ্যমিক শিক্ষা সম্পর্কে গঠিত একটি কমিশন। ঠিক, তারাচাঁদ হলো প্রথম মাধ্যমিক শিক্ষার সম্পর্কে বিভিন্ন পর্যবেক্ষণ করে একটি রিপোর্ট পেশ করা হয়। ঠিক আছে, এই কমিটির কাজ ছিল তারাচাঁদ কমিটি। তাহলে মাধ্যমিক শিক্ষার সংস্করণ সম্পর্কে প্রথম যদি কোনো বলা হয়, প্রথম কমিটির নাম, সেটা কিন্তু মুদালিয়া কমিশন হবে না। ঠিক আছে, হবে তারাচাঁদ কমিটি হবে। বোঝা গেল? দেখো, তারাচাঁদ কমিটি তার রিপোর্টে এবং বিশ্ববিদ্যালয় কমিশন তার সুপারিশে মাধ্যমিক শিক্ষাকে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার দুর্বলতম স্তর বলে উল্লেখ করেন, এবং এর সংস্কার করা খুবই প্রয়োজন। এবং বিশ্ববিদ্যালয় কমিশনের যতজন ভারতীয় সদস্য ছিলেন, তাদের মধ্যে অন্যতম সদস্য হলেন ডক্টর লক্ষ্মণস্বামী মুদালিয়ার। ইনি মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। ঠিক আছে, এবং ইনি একজন তামিলনাড়ু রাজ্যের বাসিন্দা। তাহলে মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। এনার নেতৃত্বেই মুদালিয়ার কমিশন গঠন করা হয়। ডক্টর লক্ষ্মণস্বামী মুদালিয়ার সভাপতিত্ব করেন, এবং তার নাম অনুসারেই এই কমিশনের নাম দেওয়া হয় মুদালিয়ার কমিশন। 1952-তে এই কমিশনটি নিয়োগ করা হয় এবং 1953 রিপোর্ট পেশ করেন। ঠিক আছে, মোট 9 জন সদস্য ছিল, যার মধ্যে 7 জন ভারতীয় ও 2 জন হলো বিদেশি সদস্য। দেখো, আমার বিদেশি সদস্য 2 জন কে কে না, জন ক্রিস্টি ও ডক্টর কেনাথ রাস্ট উইলিয়াম, এরা হলো 2 জন বিদেশি সদস্য। ঠিক আছে, এবং এই মুদালিয়া কমিশনের সম্পাদক ছিলেন অনাথনাথ বসু। ঠিক, তাহলে সম্পাদক কে ছিলেন না, ডক্টর অনাথনাথ বসু। ইনি ছিলেন সম্পাদক, সভাপতি ছিলেন মুদালিয়া। ঠিক, এইটুকু বোঝা গেল কমিশনটা কেন মুদালিয়া কমিশন বলা হয়। মুদালিয়া কমিশনের অপর নাম কি ছিল? মাধ্যমিক কমিশন বা সেকেন্ডারি এডুকেশন কমিশন। বোঝা গেল। 1952-53 দুটো কেন সাল উল্লেখ করা হয়? কারণ 1952-তে এটি নিয়োগ হয়, 53 রিপোর্ট পেশ করা হয়। বোঝা গেল। মোট 9 জন সদস্য ছিল, এবং রিপোর্টটি যে রিপোর্টটি পেশ করেছিল সেটি হলো 311টি পৃষ্ঠা ছিল। তার মধ্যে 311 পৃষ্ঠায় একটি রিপোর্ট কমিশন পেশ করেন ভারত সরকারকে। বোঝা গেল? এটুকুর মধ্যে কোনো রকম জটিলতা নাই। চলো, তাহলে পরে আমাদের যা যায় লক্ষ্য। মুদালিয়া শিক্ষা কমিশনের মাধ্যমিক শিক্ষা সম্পর্কে যে লক্ষ্যগুলো স্থির করেছেন, সেই লক্ষ্যগুলো একটু আলোচনা করব। ঠিক, লক্ষ্য কী ছিল? আদর্শ নাগরিক, অর্থাৎ মাধ্যমিক শিক্ষার ব্যবস্থার অন্যতম লক্ষ্য হবে দেশের মধ্যে আদর্শ নাগরিক তৈরি করা। বোঝা গেল? চারিত্রিক গুণাবলীর বিকাশ ঘটানো, অর্থাৎ শিক্ষা ব্যবস্থার অন্যতম লক্ষ্য হবে শিক্ষার্থীর মধ্যে চারিত্রিক গুণাবলীর বিকাশ ঘটানো। ক্রিয়েটিভ করে তোলা, শিক্ষার্থীর মধ্যে যে ক্রিয়েটিভ চিন্তাভাবনা অর্থাৎ সৃজনধর্মী যে চিন্তাভাবনাগুলি রয়েছে, সেই গুণাবলীগুলির বিকাশ ঘটানো। ঠিক, জাতীয় সম্পদের আয় বৃদ্ধি করা, শিক্ষার্থীকে ব্যবহারিক তাত্ত্বিক উভয় জ্ঞানের সাহায্যে এমন শিক্ষা দিতে হবে যাতে তারা কি করতে পারে, তাদের জীবনের মান উন্নয়ন করতে পারে। জীবনের মান উন্নয়ন করলে কী হবে? দেশের মান উন্নয়ন হবে। ঠিক, তাহলে এবং একজন আদর্শ নাগরিকের মধ্যে যদি দক্ষতা এবং গুণাবলী সম্পন্ন যদি নাগরিক আমরা তৈরি করতে পারি, আমাদের যে দেশের সম্পদ আছে তার আমরা যথাযথ ব্যবহার করতে পারবো। তাহলে এইভাবে আমাদের জাতীয় সম্পদকে কী করতে পারবো? জাতীয় সম্পদের মান বৃদ্ধি করতে পারবো। বোঝা গেল? তাহলে এইগুলো ছিল মাধ্যমিক শিক্ষার লক্ষ্য। আদর্শ নাগরিক, চারিত্রিক গুণাবলী, সৃজনধর্মী করে তোলা, হ্যাঁ, জাতীয় সম্পদের মান বৃদ্ধি করা, জীবনের মান বৃদ্ধি করা ইত্যাদি লক্ষ্যগুলি মুদালিয়ার কমিশন কিন্তু সুপারিশ করে। ঠিক, দেখো, এরপরে আমরা কি যাবো? শিক্ষার কাঠামোটা কি ছিল? কাঠামো ছিল 4+3, যেখানে 3 বছর হবে নিম্ন বুনিয়াদী শিক্ষা, এবং 4 বছর হবে, প্রথম 4 বছর হবে নিম্ন বুনিয়াদী, তারপর 4 বছর হবে উচ্চ বুনিয়াদী, 3 বছর হবে উচ্চ শিক্ষা। এবং এছাড়া আরেকটি যে কাঠামো দিয়েছিল সেটি হলো 5+3+3। তাহলে এই দুটি কাঠামো কিন্তু সুপারিশ করেছিলেন। তাহলে এখানে কিন্তু কাঠামো আসতে পারে যে মুদালিয়া কমিশনের কাঠামোটা বলো, বা 4+4+2, 4+4+3, এই কাঠামোটা কোন কমিশনের কাঠামো? এখন আমরা কি বলবো না, এটা হলো মুদালিয়া শিক্ষা কমিশনের কাঠামো। ঠিক, বুঝতে পারলো? তাহলে দুখানা কাঠামো সম্পর্কে আর কোনো রকম জটিলতা থাকছে না। চলো, তারপর দেখো সপ্ত প্রবাহ।
সপ্ত প্রবাহটা কি বা 7 স্ট্রিম সিস্টেমটা কি, এই সম্পর্কে আমাকে জানতে হবে। এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। না, সপ্ত প্রবাহ হলো পাঠ্যক্রমে বৈচিত্র্য আনার জন্য কমিশন কি করে না পাঠ্যক্রমে বৈচিত্র্য আনার জন্য কমিশন কি করে না পাঠ্যক্রমকে বিভিন্ন স্তরে ভাগ করেন। ঠিক আছে, প্রথম একটি হলো আবশ্যিক আবশ্যিক বিষয় আবশ্যিক বিষয় এবং দুয়ে হলো ঐচ্ছিক বিষয়। আবশ্যিক বিষয় কি ছিল? আবশ্যিক বিষয় ছিল বাংলা, সাধারণ বিজ্ঞান ও গণিত, আর হস্তশিল্প। এবং ঐচ্ছিক বিষয় ছিল মোট 7টা বিষয়। ওই 7টা বিষয়ের মধ্যে শিক্ষার্থীকে 3টি নিতে হতো, তাদের ইচ্ছা মতো 3টি বিষয় তারা নিতে পারতো। ঠিক বোঝা গেল? তাহলে 7টা বিষয়গুলো কী কী ছিল না মানবিক বিজ্ঞান, কারিগরি, বাণিজ্য, কৃষিবিদ্যা, চারুকলবিদ্যা, গার্হস্থ্যবিদ্যা ইত্যাদি। হ্যাঁ, এছাড়া অতিরিক্ত অর্থাৎ অ্যাডিশনাল একটি সাবজেক্ট ছিল, এই প্রভাব থেকে শিক্ষার্থী আরেকটি অতিরিক্ত বিষয় হিসেবে নিতে পারতো। বোঝা গেল? এই সম্পর্কে ধারণাটা রইল। অর্থাৎ ঐচ্ছিক বিষয়ে 7টি বিভাগ ছিল, সেই বিভাগ থেকে 3টি বিভাগ শিক্ষার্থীরা ইচ্ছা মতো নিতে পারতো বলেই এখানে ঐচ্ছিক বলা হয়, ঐচ্ছিক বিষয় ও আবশ্যিক বিষয়। ঠিক, তাহলে সপ্ত প্রভাব বুঝতে পারা গেল। সপ্ত প্রভাবটা কি না কমিশনের সুপারিশ করেন এবং পাঠ্যক্রমে বৈচিত্র্য আনার জন্য শিক্ষার্থীদের কাছে এবং সেটাকে আরও আকর্ষণীয়ভাবে করে তোলার জন্য পাঠ্যক্রমকে দুটি ভাগে ভাগ করা হয়। মাধ্যমিক স্তরে একটি হলো আবশ্যিক বিষয় এবং আরেকটি হলো ঐচ্ছিক বিষয়। ঐচ্ছিক বিষয়ে 7টি বিষয় ছিল, 7টি বিষয় থেকে 3খানা বিষয় ইচ্ছা মতো নিতে পারতো বলে ঐচ্ছিক মতো নিতে পারতো বলে তাই ঐচ্ছিক বলা হয়। ঠিক আছে, এটাই হলো সপ্ত প্রভাব বা 7 স্ট্রিম সিস্টেম। বোঝা গেল? এর কোনো অসুবিধা নাই। মাল্টিপার্ট স্কুল বা বহুমুখী বিদ্যালয়, এটাও কিন্তু বিদ্যালয়ের অন্যতম একটি বিদ্যালয়গুলির মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিদ্যালয় এবং এটিকে সুপারিশ করেন না মুদালিয়া কমিশন। বহুমুখী বিদ্যালয়টা কি শিক্ষার্থী এখানে তাদের রুচি, যোগ্যতা এবং সামর্থ্য অনুযায়ী শিক্ষা গ্রহণ করবে। ঠিক, এবং এই বিদ্যালয়গুলির উদ্দেশ্য ছিল, বহুমুখী বিদ্যালয়ের উদ্দেশ্য কী ছিল না এটি শিল্পকেন্দ্রিক হবে, শিক্ষার্থীর মধ্যে কারিগরি দক্ষতা বৃদ্ধি করা হবে। হ্যাঁ, যাতে তারা তাত্ত্বিক জ্ঞানের দিকে বেশি গুরুত্ব না দিয়ে ব্যবহারিক শিক্ষাকে বেশি গুরুত্ব দেয়, কারিগরি বিদ্যায় গুরুত্ব দেয়। হ্যাঁ, অর্থাৎ শিক্ষার যে প্রতিযোগিতা, তাত্ত্বিক জ্ঞানের যে প্রতিযোগিতা, সেটাকে অনেকাংশে বৈচিত্র্য আনার জন্য এই বিদ্যালয়ে সুপারিশ করা হয়েছিল। এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে এখান থেকে। বলুন যে বহুমুখী বিদ্যালয় কে সুপারিশ করেন, বহুমুখী বিদ্যালয় সুপারিশ কেন করা হলো, কিসের জন্য করা হলো, কি এর লাভ কি? এর লাভ এটাই লাভ, শিক্ষার্থীরা তাদের বিভিন্ন রকম রুচি অনুযায়ী শিক্ষা গ্রহণ করতো, অর্থাৎ বৈচিত্র্যতা অনেক ছিল। ঠিক আছে, তারা সামর্থ্য অনুযায়ী শিক্ষা গ্রহণ করতো। কারিগরি শিক্ষার উপর বেশি গুরুত্ব দেওয়া হতো। হ্যাঁ, শিল্পকে কেন্দ্র করে এই বিদ্যালয়গুলিকে গঠন করা হতো। এখানে কী কী বিষয় আছে? কৃষিকাজ, বাগান চর্চা, এই সমস্ত বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করা হতো। বোঝা গেল? তাহলে এগুলো ছিল গুরুত্বপূর্ণ কিন্তু বিষয়, অর্থাৎ মাধ্যমিক শিক্ষা কমিশনের এইগুলি হলো গুরুত্বপূর্ণ বিষয়। এখান থেকেই কিন্তু প্রশ্ন আসে, এর বিষয়ে কোনো প্রশ্ন নেই। ঠিক আছে, আরেকটা বিষয় আছে জেনে নেওয়া দরকার, অর্থাৎ ভাষা সম্পর্কে, শিক্ষার মাধ্যম সম্পর্কে একটু জেনে নিই। শিক্ষার মাধ্যম সম্পর্কে দুটো কথা বলেছিল, অর্থাৎ দুটো ভাষার কথা বলা হয়েছিল। একটা হলো মাতৃভাষা, ঠিক, ও আঞ্চলিক ভাষা, মাতৃভাষা ও আঞ্চলিক ভাষা। হ্যাঁ, আর একটা কি না হিন্দি ভাষা বা একটি প্রাচীন ভাষা। ঠিক, এই দুটি ভাষা সম্পর্কে শিক্ষাদানের মাধ্যম হিসেবে কমিশন সুপারিশ করেছিল। বোঝা গেল? এটাই ছিল আজকের মুদালিয়া কমিশনের বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ তথ্য। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আসে, হ্যাঁ, বিভিন্ন রকম ইন্টারভিউতে। টেটের জন্য এটা খুব একটি গুরুত্বপূর্ণ টপিক। তোমাদের আশা করছি তোমাদের খুব ভিডিওটা সাহায্যকারী মনে হবে। হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন অবশ্যই। নমস্কার।